জিহওয়ান বুঝতে পারে এসব সু ইয়ানচিং এর কারসাজি। তারপর সু ইয়ানচিং ও জেনারেল সেন সেখানে আসেন। জিহওয়ান সু ইয়ানচিং কে বলে, তুমি আমার বাবা আর ভাইকে এর মধ্যে কেন জড়ালে? সু ইয়ানচিং বলে, শুধুমাত্র তোমার জন্য। এতে জিহওয়ান কিউট ভাবে হাজবেন্ড বলে ডাকে সু ইয়ানচিং কে আর বলে, তোমাকে আমি বিশ্বাস করলাম, তুমি হচ্ছ গ্র্যান্ড সেক্রেটারিয়েট, অনেক ধনী, তোমার কাছে ওই 1000 স্বর্ণ মুদ্রা তো কিছুই না, সেটা তুমি আমাকে কখন ফেরত দেবে? আর মনে মনে বলে, ডিভোর্সের পর একটা হ্যাপি লাইফ কাটানোর জন্য ওই টাকাটা অনেক দরকার। এটা শুনে সু ইয়ানচিং মনে মনে বলে, তুমি এখনো ডিভোর্সের কথা ভাবছো? এরপর জিহওয়ান বলে, চলো একটা ডিল করি, আমি তোমার জন্য রান্না করব আর সেই রান্না যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দেবে। জিহওয়ান খাবার রান্না করেছে এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ যে ব্যক্তি কোনোদিন একটা কাজও করেনি সে রান্না কি করে করলো। তারপর সু ইয়ানচিং খাবার খেয়ে বলে, অনেক ভালো হয়েছে। তখন জিহওয়ান বলে, আমার 1000 স্বর্ণ মুদ্রাগুলো? এতে সু ইয়ানচিং বলে, ওই 1000 স্বর্ণ মুদ্রা তো তোমারই, সেটা সু ফ্যামিলিতে থাকুক বা সেন ফ্যামিলিতে। এটা শুনে জিহওয়ান অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, কিপ্টে কোথাকার, তুমি আসলে আমাকে আমার টাকা ফেরত দিতে চাও না, আমাকে ডিভোর্স নিতেই হবে তোমার থেকে। এরপর সু মেনশনে ফিরে যাওয়ার সময় জিহওয়ান নিজের মনেই বক বক করতে থাকে আর এতে বিরক্ত হয়ে সু ইয়ানচিং বলে, একটু চুপ থাকতে পারো না? এটা শুনে জিহওয়ান বলে, আমি তো কিছুই বলিনি, তাহলে কি গাড়িতে ভূত আছে? আর সু ইয়ানচিং কে জড়িয়ে ধরে। এরপর সু ইয়ানচিং কোনো মতে জিহওয়ানকে নিজের থেকে আলাদা করে। জিহওয়ান তখন জানালা দিয়ে সু ইয়ানচিং এর পার্সোনাল গার্ড ইয়ানচেনকে দেখতে থাকে আর মনে মনে তার বডির প্রশংসা করতে থাকে। এতে সু ইয়ানচিং জেলাস হয়ে জিহওয়ানকে বলে, সোজা হয়ে বসো। এর পরের সিনে জেনারেল সেন ও তার ছেলে মিনিস্টার জো এর সাথে দেখা করে প্রশ্নপত্র কেনার জন্য। সেই দিন রাত্রিবেলা সু ইয়ানচিং জিহওয়ানের কক্ষে নিজের জিনিসপত্র রাখছিল তার সাথে একই কক্ষে থাকার জন্য। এতে জিহওয়ান বলে, আমাদের একসাথে থাকাটা ঠিক হবে না, তুমি এখানে থাকো, আমি না হয় অন্য রুমে যাই। সু ইয়ানচিং জিহওয়ানকে রাজকীয় পরীক্ষার ব্যাপারটি নিয়ে ভয় দেখায় আর তাই জিহওয়ান রাজি হয়ে যায়। রাতে ঘুমের মধ্যে জিহওয়ান সু ইয়ানচিং এর গায়ের উপর হাত পা ছোড়া শুরু করে দেয়, এক পর্যায়ে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। তারপর সু ইয়ানচিং কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় জিহওয়ানকে সু ইয়ানচিং এর কিউট মনে হয় আর রুমের বাইরে দানজু ঝিমতে ঝিমতে পড়ে যাচ্ছিল, তখন ইয়ানচেন ধরে নেয়। এতে তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে লজ্জা পায়, তার মানে এখানেও খিচুড়ি পাকছে। পরের দিন রয়্যাল প্যালেসে আসলে প্রিন্সেস জিহওয়ানকে অপমান করতে থাকে আর জিহওয়ানও এর উত্তর দেয়। এক পর্যায়ে ঝগড়া থেকে তাদের মধ্যে হাতাহাতি লেগে যায়। অন্যদিকে সু ইয়ানচিং সম্রাটের কাছে সব দুর্নীতিকারীদের নামের লিস্ট দেয়। এতে সম্রাট সু ইয়ানচিং এর কাজের প্রশংসা করে, কিন্তু সু ইয়ানচিং বলে এই কাজের সমস্ত ক্রেডিট জেনারেল সেন এবং তার ছেলের। সম্রাট তখন মিনিস্টার জো ও তার সহকর্মীদের বন্দী করার আদেশ দেন। তারপর সেখানে একজন রয়্যাল সার্ভেন্ট এসে বলে, প্রিন্সেস আর জিহওয়ান মারামারি করছে। সু ইয়ানচিং ঘটনাস্থলে গিয়ে দেখে সবাই মারামারি করে আহত হয়ে গিয়েছে আর জিহওয়ান দেওয়ালের ওপর বসে রয়েছে। সু ইয়ানচিং বলে, নিচে নেমে এসো। জিহওয়ান বলে, নিচে কি করে নামবো? তখন সু ইয়ানচিং বলে, উপরে ওঠার সময় মনে ছিল না কি করে নামবে? তুমি লাফ দাও, আমি তোমাকে ধরে নেব। জিহওয়ান চোখ বুজে লাফ দেয় আর সু ইয়ানচিং তাকে ধরে ফেলে। তখন কিছুক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর সু ইয়ানচিং বলে, তুমি মারামারি কেন করছিলে? জিহওয়ান বলে, প্রিন্সেস তোমার নামে অনেক আজে বাজে কথা বলছিল আর দানজুকেও মেরেছিল। এতে সু ইয়ানচিং বলে, কোনো অফিসিয়ালের ব্যাপারে গসিপ করা শাস্তিযোগ্য অপরাধ। তখন প্রিন্সেস বলে, তুমি জিহওয়ানের কথা বিশ্বাস করছো কেন? সু ইয়ানচিং বলে, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, কোনো বাইরের লোককে নয়। এটা শুনে প্রিন্সেস রেগে সেখান থেকে চলে যায়। তখন সেখানে জেনারেল সেন আর তার ছেলে আসে। জেনারেল সেন বলে, জিহওয়ান তুমি সহজেই প্রিন্সেসকে ছেড়ে দিয়েছো। আর সেনলে বলে, তুমি হলে আমার বোন যে কখনো কোনো লড়াইয়ে হারে না, ঠিক আমার মতো। ভাই, কোন দিক দিয়ে মনে হয় যে জিহওয়ান প্রিন্সেসকে সহজেই ছেড়ে দিয়েছে? এমন সাপোর্টিভ বাবা ভাই যদি আমার থাকতো তাহলে ছোটবেলায় কখনোই কেঁদে বাড়ি ফিরতাম না। যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। জেনারেল সেন সু ইয়ানচিংকে ধন্যবাদ জানায় সেন ফ্যামিলিকে বিপদ থেকে বাঁচানোর জন্য আর বলে, তোমার জন্য সেনলেকে সম্রাট রয়্যাল একাডেমিতে পড়ার সুযোগ করে দিয়েছে। এরপর সু ইয়ানচিং জিহওয়ানকে ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয় আর বলে, তুমি মারামারিতে অত ভালো না, তুমি যদি কখনো একা সমস্যা মোকাবিলা করতে না পারো তাহলে আমার কাছে এসো, আমি তোমাকে প্রোটেক্ট করব। এতে জিহওয়ান মনে মনে বলে, সু ইয়ানচিং কি আমার জন্য চিন্তা করছে? না, কখনোই না। সে
মনে করে আমি তার জন্য অসম্মানজনক। এটা শুনে সু ইয়ানচিং মনে মনে বলে, জেদি মেয়ে কোথাকার। সু ম্যানশনে ফিরে জিহওয়ান সু ইয়ানচিং এর জন্য খাবার রান্না করে। সেখানে ম্যাডাম সু আর ওয়াং আসে। ম্যাডাম সু বলে, দেখতে এলাম তুমি এখনো আমাকে সম্মান করো কিনা। এতে জিহওয়ান ওয়াংকে বলে, আগের বারের কথা ভুলে গিয়েছো নাকি। ম্যাডাম সু বলে, ওয়াং আমার লোক, তোমার তাকে সম্মান করা উচিত। এটা শুনে জিহওয়ান বলে, ওয়াং, ম্যাডাম সু তোমাকে তার কুকুর বলল। এতে ম্যাডাম সু রেগে হাত ওঠায় জিহওয়ানকে মারার জন্য, কিন্তু জিহওয়ান ম্যাডাম সু এর হাত ধরে নেয়। আর তখন সেখানে সু ইয়ানচিং চলে আসে। ম্যাডাম সু ইয়ানচিংকে বলে, যেহেতু তুমি কাজে ব্যস্ত থাকো তাই ফ্যামিলি ম্যাটারটা আমি সামলাবো। এতে সু ইয়ানচিং বলে, আপনার যদি করার মতো কোনো কাজ না থাকে তাহলে কিছু জমিতে আপনার কাজের ব্যবস্থা করতে পারে। এটা শুনে জিহওয়ান মুচকি হাসতে থাকে। ম্যাডাম সু আর ওয়াং রেগে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই খেতে বসলে দানজুর বাটি জিহওয়ান সু ইয়ানচিংকে দিয়ে দেয়। সু ইয়ানচিং এর বাটিতে ডিম দেখে দানজু বলে, তাদের কেন ডিম দেয়নি। এতে জিহওয়ান বলে, কারণ সু ইয়ানচিং একটু বেশি খায়। এটা শুনে সু ইয়ানচিং মুচকি হাসে। রাত্রে সু ইয়ানচিং আর জিহওয়ান লজ্জায় একে অপরের দিকে তাকাতেই পারছে না। কিছুক্ষণ পর সু ইয়ানচিং বলে, চলো ঘুমিয়ে পড়ি। এটা শুনে জিহওয়ান নার্ভাস হয়ে যায় আর বিষম খায়। জিহওয়ান তখন কাজের বাহানায় সেখান থেকে চলে যায়। আর এতে সু ইয়ানচিং কিছুটা হতাশ হয়। পরের দিন কিছু অ্যাসাসিন সু ইয়ানচিং এর উপর হামলা করে। এটা দেখে জিহওয়ান সেখান থেকে চলে যেতে নেয়। তখনই একজন ঘাতককে দেখে সু ইয়ানচিং এর দিকে তীর তাক করে রয়েছে। জিহওয়ান সু ইয়ানচিংকে সতর্ক করে। এতে ঘাতক জিহওয়ানের দিকে তীর ছোড়ে। এটা দেখে সু ইয়ানচিং দৌড়ে গিয়ে জিহওয়ানের সামনে দাঁড়ায় আর তীর এসে সু ইয়ানচিং এর বুকে লাগে। ঘাতককে পরাজিত করার পর সু ইয়ানচিং অজ্ঞান হয়ে যায় আর জিহওয়ান কান্না করতে থাকে। দূর থেকে এই দৃশ্য দেখে প্রিন্স অনেক খুশি হয় আর ওয়াংকে বলে, মিনিস্টার জো এর মৃত্যুদণ্ডের পর সু ইয়ানচিং এখনো তদন্ত করছে আর সে আমাকে সন্দেহ করছে, তাই তাকে শিক্ষা তো দিতেই হতো। আর তোমাকে সু ম্যানশনে পাঠিয়েছি যাতে তুমি সু ইয়ানচিংকে আমার দলে আনতে পারো। তুমি কি সত্যি সু ইয়ানচিং এর প্রেমে পড়ে গিয়েছো নাকি? মনে রেখো, আমি একজন প্রিন্স আর সু ইয়ানচিং একজন মিনিস্টার, তাই তার যতই ক্ষমতা থাকুক না কেন আমি চাইলে যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারি, তাই নিজের সীমার মধ্যে থাকো। এর পরের সিনে ডাক্তার সু ইয়ানচিং এর চিকিৎসা করে আর বলে, যদিও ক্ষত মারাত্মক না, তাও সু ইয়ানচিং যদি 3 দিন সার্ভাইভ করতে পারে তাহলে আর কোনো বিপদ থাকবে না। জিহওয়ান সু ইয়ানচিং এর খেয়াল রাখতে থাকে আর ভাবতে থাকে, নভেলে তো বলা ছিল তুমি একজন খারাপ লোক, তাহলে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি কেন নিলে? আসল তুমি কোনটা? 3 দিন পর যখন জিহওয়ান সু ইয়ানচিং এর জন্য রান্না করছিল তখন দানজু বলে, সু ইয়ানচিং তার জীবনের ঝুঁকি নিয়ে আপনার জীবন বাঁচিয়েছে, আপনি কি এখনো তাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? দানজু আরো বলে, আপনার কি মনে হয় না যে সু ইয়ানচিং আপনাকে ভালোবেসে ফেলেছে? এতে জিহওয়ান বলে, এটা অসম্ভব। তারপর জিহওয়ান রুমে এসে সু ইয়ানচিংকে খাবার খাইয়ে দেয়। সু ইয়ানচিং জিহওয়ানকে একটি হেয়ার পিন গিফট দেয়। হেয়ার পিন দেখে জিহওয়ান মনে মনে বলতে থাকে, এটা নিশ্চয়ই অনেক দামি, এটাকে ভালো দামে বিক্রি করা যাবে। এটা শুনে সু ইয়ানচিং বলে, এই হেয়ার পিনটিকে যত্ন করে রেখো, বিক্রি করো না কিন্তু। এতে জিহওয়ান একটু অবাক হয়। পরের দিন প্রিন্স জিহওয়ানকে কিডন্যাপ করে নেয় আর জিহওয়ানকে বাঁচানোর জন্য সু ইয়ানচিং প্রিন্সের ম্যানশনে চলে আসে। প্রিন্স তখন জিহওয়ানের গলা চেপে ধরে আর সু ইয়ানচিংকে তার সামনে মাথা নত করে বসতে বলে। জিহওয়ান এটা করতে বারণ করে, কিন্তু সু ইয়ানচিং জিহওয়ানকে বাঁচানোর জন্য প্রিন্সের সামনে মাথা নত করে বসে। তারপর সেখানে রাজদূত আসে আর সু ইয়ানচিং ও প্রিন্সকে প্যালেসে যাওয়ার আদেশপত্র দেয় আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে জিহওয়ানকে কিছু রান্না করতে দেখা যায়। জিহওয়ান দানজুকে বলে সু ইয়ানচিংকে ডেকে আনার জন্য। দানজু তাড়াতাড়ি করে যাওয়ার সময় ইয়ানচনের সাথে ধাক্কা খায় আর তারা দুজনেই সরি বলে একে অপরের দিকে তাকিয়ে থাকে। সু ইয়ানচিংকে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখে দুজনেই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সু ইয়ানচিং জিহওয়ানের বানানো পার্ল মিল্ক টি খেয়ে বলে, খুবই ভালো হয়েছে। সু ইয়ানচিং বলে, টক স্বাদ ছাড়া অন্য সব স্বাদই আমার কাছে একই মনে হয়। জিহওয়ান এর কারণ জানতে চাইলে সু ইয়ানচিং বলে, ছোটবেলায় তার মা তার জন্য কোনো খাবার রাখতো না, তাই সে বন্য ফল খেয়ে ক্ষুধা মেটাতো আর সেই বন্য ফলের স্বাদই তার হৃদয়ে রয়ে গিয়েছে। এটা শুনে জিহওয়ানের কিছুটা খারাপ লাগে, তাই সে সু ইয়ানচিং এর জন্য বিভিন্ন স্বাদের খাবার রান্না করে আনে। এটা দেখে সু ইয়ানচিং জিহওয়ানকে কিছু বলতে যাবে কিন্তু বলতে পারে না। একদিকে প্রিন্সের অপরাধের জন্য সম্রাট তাকে প্যালেস থেকে বহিষ্কার করেন আর অন্যদিকে সম্রাট সু ইয়ানচিংকে তার ভালো কাজের জন্য একটি তলোয়ার ও 3000 স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ প্রদান করেন। এরপর জিহওয়ান সু ইয়ানচিংকে বলে, সম্রাটের দেওয়া উপহার কি আমাদের দুজনের? আমাদের তো এখনো ডিভোর্স হয়নি। এই কথা শুনে সু ইয়ানচিং মুচকি হাসে। রাত্রিবেলা সু ইয়ানচিং জিহওয়ানকে ব্রিজে নিয়ে আসে
আর বলে আমি একজন নর্মাল ম্যান, যদিও অনেক মেয়েরা আমার আশেপাশে ঘুরঘুর করে। এতে জিহন মনে করে সু ইয়ানচিং ডিভোর্সের কথা বলছে আর বলে তোমার আমাকে এসব বলতে হবে না, আমি বুঝতে পারছি তোমাদের এই যুগে একজন পুরুষের অনেক স্ত্রী থাকা সাধারণ ব্যাপার, আর তাছাড়া তুমি হচ্ছে গ্র্যান্ড সেক্রেটারিয়েট, আমি নিজেকে সরিয়ে নেব। এসব শুনে সু ইয়ানচিং বলে আমি চাই না যে তুমি আমাকে ছেড়ে চলে যাও। এতে জিহন বলে তুমি তো আমাকে ঘৃণা করো তাই না? সু ইয়ানচিং বলে আমি আগের জিহনকে ঘৃণা করতাম, কিন্তু তুমি আলাদা। জিহন বলে তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। সু ইয়ানচিং বলে তুমি আর সে আলাদা, একই বডিতে থাকা সত্ত্বেও। এটা শুনে জিহন চমকে যায় আর বলে তোমার ভয় করছে না এসব ব্যাপার দেখে? এতে সু ইয়ানচিং বলে আমার ভয় করছে তুমি আমাকে ডিভোর্স দিয়ে ওই হ্যান্ডসাম ছেলেদেরকে দেখবে। জিহন মনে মনে বলে সে কি আমাকে তার মনের কথা বলছে? এটা শুনে সু ইয়ানচিং বলে হ্যাঁ। সু ইয়ানচিং এর উত্তর শুনে জিহন কিছুটা অবাক হয় আর বলে আমার বারবার কেন মনে হচ্ছে যে তুমি আমার মন পড়তে পারো? এতে সু ইয়ানচিং বলে আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। এরপর জিহন সু ইয়ানচিং কে বলে তুমি ভালো মিনিস্টার হও বা খারাপ, এখন থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। দেন তারা একে অপরকে কিস করে। সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখন সু ইয়ানচিং জিহওয়ানের লেখা ডিভোর্স লেটারটি ফেলে দেয় আর বলে আর কখনো ডিভোর্সের কথা বলবে না। জিহওয়ান মনে মনে বলে যেহেতু আমি সত্যিকারের ভালোবাসা এখানেই খুঁজে পেয়েছি, তাই আমি এখানেই থেকে যাব তোমার জন্য। আর একটা কিসের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো সেই ব্যাপারে আপনার মতামত জানাতে পারেন। পরবর্তী ড্রামার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।